আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই হবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামীর বাংলাদেশের ঘোষণাপত্রের কর্মসূচিকা। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। বর্তমান কমিশন সম্পূর্ণ স্বাধীন ও চাপমুক্ত। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রের অভিযোগ রেজওয়ান আহসানের। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ তারেক রহমানের। দলমত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসিতে ঝুলালো ছাত্র দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শিক্ষার্থীদের গণজুতা নিক্ষেপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, ঘোষণাপত্র খুব শিগগিরই জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি তৈরি হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। জুলাই বিপ্লব পরবর্তী আগামী বাংলাদেশের ঘোষণাপত্রের কর্মসূচির জন্য প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1.5 থেকে 2.5 লাখ ছাত্র মানুষের উপস্থিতি হতে পারে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা শেষে তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানের পর 31 ডিসেম্বরের দিনটি ঐতিহাসিক হবে। এর মাধ্যমে দেশের বস্তা পচার রাজনীতির অবসান ঘটবে বলেও আশা করেন তিনি। রিপোর্ট করছেন দিন সজীব। গণঅভ্যুত্থানের বছর 2024-এর শেষ দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র এখন আলোচনার কেন্দ্রে। কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর, তার কিছুটা ধারণা দিলেন সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা 24-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। আশা করি এটা 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে কি থাকছে আর কতটা আশার সঞ্চার করবে জনমনে, তা নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। ডকুমেন্টেশনটাই আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। দীর্ঘ স্বৈর শাসনের পতনের পর আগামীর বাংলাদেশ নিয়ে জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার বাস্তব রূপ দিতেই এই ঘোষণাপত্র, বলছেন তরুণ এই সংগঠক। রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না, তারা এই দেশের জনগণ, এই দেশের মানুষ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেই গণঅভ্যুত্থানটি হয়েছে, সেই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বকে নেতা মেনেই
তারা রাজপথে নেমেছিল, এই নেতৃত্বকে স্বীকার করে রাজপথে নেমেছিল। এতে সাধারণ মানুষ তার চাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, আগের মতো বস্তা পচা রাজনীতি যেন এই দেশে না চলে। বস্তা পচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর 1 জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে, এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে যাচ্ছি, প্রক্লেমেশন আকারে উপস্থাপন করতে যাচ্ছি। ডিএমপি সদর দপ্তরে 31 ডিসেম্বরের ঐতিহাসিক কর্মসূচির নিরাপত্তা নিয়ে আলোচনা শেষে মাসুদ বলেন, মানুষের অধিকার সংরক্ষণে যে সীমারেখা দেয়া হচ্ছে ঘোষণাপত্রে তা রক্ষায় তৎপর থাকবে দেশের মানুষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আসছে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 31 জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এই নির্দেশ দেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ শান্তিপূর্ণভাবে শেষ করতে সজাগ থাকতে হবে সবাইকে। স্থানীয় প্রশাসনকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমরা সবাই আগের সরকারেও কাজ করেছি, কাজে এমন না যে আমরা অপরিচিত সেই সরকারের সঙ্গে, কিন্তু সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হইলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পূর্ণ তদন্ত দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানান তারা। এছাড়া 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা দাবিও জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এদিকে এত বছরেও এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ার বিস্ময় প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। এই হত্যাকাণ্ডের বিচার করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আরো অনেকে। রাজনৈতিক সিদ্ধান্ত ও আদালত নিষিদ্ধ না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সোমবার সকাল 10:30টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোটার তালিকা, হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলের সকল জেলা উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভা শুরুর আগেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নিবন্ধিত কোনো দলেরই নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান নাসির উদ্দিন। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। এ সময় CEC বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই। আমরা শুধু বিবেকের চাপে, আইন কানুনের চাপে, শাসনতন্ত্রের চাপে, এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে একটা প্রেশার সেটুকুর মধ্যে আছে। বর্তমান তালিকায় অনেক ভুয়া ভোটার আছে জানিয়ে CEC বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে এটি হালনাগাদ করা হবে। এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে, অনেক বিদেশি
ভোটার হয়ে গেছে, অনেক ভোটার মারা গেছে এবং অনেকে মনে করে যে ভোটার হয়ে কি হবে, আমার তো ভোটই দিতে পারবো না, কেউ না কেউ দিয়ে দেবে, কষ্ট করে শুধু শুধু জামা লাগে ইলেকশন অফিসে গিয়ে লাভটা কি, এই যেটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকার হালনাগাদ কাজ শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুন্দর ও গ্রহণযোগ্য করাই কমিশনের মূল কাজ বলেও জানান সিইসি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জুলাই গণহত্যার বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শহীদ পরিবারের আইনি সহায়তা দিতে লিগ্যাল এইড সেল গঠন করা হবে বলেও জানান তিনি। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবে শহীদদের রক্ত এখনো জীবিত, তাদের পরিবারের কেউ আর্থিক সহায়তা নয়, শুধু বিচার চায়। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় ৭৭টি পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়। সিটি কর্পোরেশনের এই হলরুম শহীদ পরিবারের সদস্যদের কান্নাজনিত বক্তব্যে ভারী হয়ে ওঠে। খুনিদের বিচারের দাবিতে পরিবারগুলো সরকারের কাছে দাবি জানান, ক্ষোভ জানান তাদের নিরাপত্তাহীনতায়। কোন হাসপাতালে নিতে পারি নাই, পোস্টমর্টম করতে পারি নাই। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, তারা শুধু বিচার চায়। আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। গণহত্যার বিচারে সরকারের আন্তরিকতার কথা জানান উপদেষ্টারা। আমরা যদি এই হত্যার বিচার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অন্য কোনো কাজ করে আমরা বলতে পারবো না যে আমরা কাজ করেছি। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অনেক ষড়যন্ত্র চলছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করার আহ্বান জানান তিনি। দুঃখ পূরণের একটা বড় উপায় হবে বিচার, আরেকটা বড় উপায় হবে এই দেশটা যদি সত্যিকার অর্থে যে জন্য আপনাদের পরিবারের শহীদেরা প্রাণ দিয়েছেন সেই লক্ষ্যে আমরা নিয়ে যাওয়ার অন্তত যাত্রাটুকুন শুরু করতে পারি। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আপাতত বিচার কাজ ধীরগতি মনে হলেও অচিরেই তা দৃশ্যমান হবে। ইনভেস্টিগেটর, বিচারক সবাইকে নতুন নিয়োগ দিতে হয়েছে। তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর, আওয়ামী লীগের ইনভেস্টিগেটর, আওয়ামী লীগ আমলে অ্যাপয়েন্ট করা জাজ, তারা এসে কি এই গণহত্যার বিচার করবে? আওয়ামী লীগ যে গণহত্যা করেছিল বিচার করবে? করবে না তো। ফলে সবাইকে চেঞ্জ করতে হয়েছে। এই চেঞ্জ করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যে। পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তার বিষয়টিও তুলে ধরেন তিনি। 10 জনের মধ্যে 8 জন যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিবারের হয় বা গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার? মানে যেই পুলিশ গণহত্যার অংশ ছিল, গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের ব্যাপারে আগ্রহ দেখাবে? ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলমত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশে ক্ষতি হয় এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় তা নিশ্চিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে শহীদ গোলাম রব্বানীর পরিবারের কাছে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমার বাচ্চাকে দেখার জন্য উনি অনেক ছটফট করেছেন, কিন্তু আমার বাচ্চাকে দেখতে পাননি। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে কথা বলায় হাজারো মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।
দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠাই সবার মূল লক্ষ্য হতে হবে। স্বৈরাচারের দোসররা সব জায়গায় লুকিয়ে আছে সতর্ক করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে, যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে দাবি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, কিন্তু বিশেষ প্রক্রিয়ায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। শেখ হাসিনা ও তার দোসরদের অরাজকতা সৃষ্টির প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। তারা বলেন, প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ভারতীয় আধিপত্যের দোসরদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশের ভেতরে ও বাইরে সব চক্রান্ত মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন, তা না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন, মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে। ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ মানুষকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল, বৈষম্য বিরোধী আন্দোলন সহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। কারওয়ান বাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা কর্মসূচিতে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও তাকে প্রতীকী ফাঁসি দেন তারা। গণ অভ্যুত্থানের সময় জুতার মালা পরানো শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে প্রক্টরের পদত্যাগ দাবিও জানান শিক্ষার্থীরা। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তকালি মাখা ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে শনিবার মধ্যরাত থেকেই উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তৎক্ষণাৎ শেখ হাসিনার ব্যঙ্গচিত্র আঁকা হলেও পরে সিদ্ধান্ত হয় একে আগের রূপে নিয়ে যাবার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে এই গণজুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন, যেখানে অংশ নেয় সব শ্রেণী পেশার মানুষ। এটা আসলে সবার কাছে একটা মেসেজ যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় সদা জাগ্রত আছি, কেউ এভাবে আর আমাদের হারাই দিতে পারবে না, দমায় রাখতে পারবে না। আমরা রাষ্ট্রের প্রশ্নে সবাই এক, স্বৈরাচারের বিরুদ্ধে সকলেই আপোষহীন। এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে শহীদদের স্মরণে বা যা অন্যায় করেছে, লুটপাট করেছে, তা যোগ্য শাস্তি দেওয়া হোক, তাকে দেশে এনে। যদিও জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তবুও তার পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। এই যে যারা দোষরা, যারা এই গ্রাফিতিটি মুছে ফেলার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে প্রশাসন যেন তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করে এবং জবাবদিহিতা নিশ্চিত করে বিচারের মুখোমুখি করা। একজন ফ্যাসিস্টের ছবির উপরে জুতার মালা, এই ব্যাপারটা কারা আমাদের মন থেকে মুছে দিতে চাইছে? এই যে একটা ঐতিহাসিক স্মারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ থেকে মুছে ফেলা হলো, সেটার দায় কি প্রশাসন নিবে না? সেটার দায় যদি তারা নেয় তাহলে তো আসলে আমাদের বলতে হওয়ার কথা না, প্রক্টরের নিজে থেকেই
ক্ষমা চাওয়ার পরবর্তী স্টেপ হিসেবে পদত্যাগ করার কথা। একই সময় কাউরান বাজারে ছাত্র জনতার হত্যাকারী আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই, আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী, আপনারা আমাদেরকে আশাহত করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে। এ সময় কাউরান বাজারের সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ও জুতা নিক্ষেপ করেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে শুধু প্রতীকী নয়, গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি তোলেন তারা। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে সরকার গঠিত উচ্চ ক্ষমতার কমিটি। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, প্রাথমিকভাবে তাদের 30 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তবে তদন্ত কাজ শেষ না হওয়ায় একদিন সময় চেয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল গনি এসব কথা বলেন। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। কিন্তু সেটা করতে গিয়েও দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে। তা আমরা একটু আগে অনুমতি নিয়েছি আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয় আমাদের। শিক্ষা জীবন শেষ হওয়ার আগে যদি ছাত্ররা দেশ চালাতে চায় তাহলে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটিসি বিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মঈন খান বলেন, আগামীতে ছাত্ররাই দেশ চালাবে, তবে সেটা শিক্ষা জীবন শেষে। শিক্ষকের কথা ছাত্ররা না শুনলে সিস্টেম ভেঙে পড়বে। সংস্কার বিষয়ে বিএনপি এই নেতা বলেন, মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না। সিকিউরিটি ট্যাবু নিয়ে এ সময় আতঙ্ক প্রকাশ করেন তিনি। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপস্থিত ছিলেন। টেকনাফে মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সীমান্ত এলাকা ঘুরে টেকনাফের দমদমিয়ার নাফ নদে বাংলাদেশে অভ্যন্তরীণ পরিবহন জেটি ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একই সাথে জানান, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। গোলাগুলি আওয়াজ কিন্তু এখানে আসে এবং অনেক সময় আমাদের এখানে কিন্তু হাতিয়ার কি বলে গুলির আইসও কিন্তু আমাদের এখানে আহত হয়। এই জন্য আপাতত এটা বন্ধ রাখছে। পরিস্থিতিটা আরো একটু উন্নতি হলে, যেমন ধরেন এখান থেকে তাদের সরাই দেওয়া হয়েছে এই জালিয়াত দ্বীপের থেকে, অন্য এই এলাকায় হয়তো আর মাছ ধরার জন্য কোনো হয়তো সমস্যা হবে না। কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদের জেলে যারা আছে, এই জেলে ভাইদের আমি অনুরোধ করবো, আপনারা 0 লাইন ক্রস করেন না। আপনারা এই 0 লাইন ক্রস করে যে সময় পারে বেশি লোভ করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সদ্য পাশ করা FCPS ও MS ডিগ্রি প্রাপ্ত ডাক্তারদের সংবর্ধনা দিয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড এবং GOSB। সকালে আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন GOSBর সভাপতি অধ্যাপক সাবেরা খাতুন। চিকিৎসা সেবায় FCPS ও MS ডিগ্রি সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাধি হিসেবে বিবেচিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর, ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন করিম, ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ানি এবং জিওএসবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক রেহানা পারভিন। প্রায় 40 জন নতুন ফেলো ও মাস্টার ডিগ্রিধারী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পার্টেক্স খেলার খবর। মেহেদী হাসানের ঘূর্ণি জাদুতে ঢাকা ক্যাপিটালসকে 40 রানে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসর শুরু করল রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 20 রানে 2 উইকেট হারালেও তৃতীয় উইকেটে ইফতেখার ও সাইফ 65 রানে বলে 89 রান করে রংপুরের স্কোর সমৃদ্ধ করেন। শেষ পর্যন্ত 6 উইকেটে 191 রানের পুঁজি পায় রংপুর। ইফতেখার 49, সাইফ 40 এবং খুশদিল শাহ 46 রান করেন। জবাবে 192 রানের টার্গেটে নেমে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও লিটন দাস 65 রান তুললেও পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। মেহেদী হাসানের স্পিনের কাটা পড়েন তারা। 27 রানে 4 উইকেট তুলে নিয়ে তিনি ঢাকার ধস নামান। শেষ পর্যন্ত 151 রানে অল আউট হয় ঢাকা। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীকে 4 উইকেটে হারায় ফরচুন বরিশাল। এর আগে বিপিএল এর উদ্বোধনী দিনের টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে তীব্র ক্ষোভ দেখিয়েছেন দর্শকরা। এক পর্যায়ে গেট ভেঙে তারা ঢুকে পড়লে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। চাহিদা তুঙ্গে থাকায় বিসিবি জানায় অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখায় টিকিট পাওয়া যাবে, কিন্তু দর্শকরা জানান মধুমতি ব্যাংকে গিয়েও সেই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের সামনে ভিড় করেন। বিভিন্ন স্লোগান দিয়ে স্টেডিয়ামের মূল ফটকের গেটের সামনে জড়ো হন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেট ভেঙে যায়। এরপর উত্তেজিত জনতা স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়লে লাঠিচার্জ করে পুলিশ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগামী বাংলাদেশের ঘোষণাপত্রের কর্মসূচি কাল। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। বর্তমান কমিশন সম্পূর্ণ স্বাধীন ও চাপমুক্ত। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র অভিযোগ রিজওয়ানা হাসানের। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার তাগিদ তারেক রহমানের। দল মত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসিতে ঝুলালো ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শিক্ষার্থীদের গণজুতা নিক্ষেপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।